Gunbach Show, a 24/7 online radio. Welcome to Gunbach Show Live 90.5 FM. Connecting Bangali Australians. বাংলা গান এবং কমিউনিটির খবর পেতে শুনুন অস্ট্রেলিয়ার একমাত্র 24/7 অনলাইন বাংলা রেডিও রেডিও গানবাক্স। শুধু অস্ট্রেলিয়াই নয়, বর্তমানে 144টি দেশ থেকে মাসিক 29,000 লিসনার্স আমাদের প্রতিনিয়ত শুনছে। ভিজিট করুন www.ganbaksho.com.au অথবা আমাদের ফেসবুক পেজ। শুভ সন্ধ্যা প্রিয় সিডনি। রেডিও গানবাক্সের নিয়মিত আয়োজন যেগুলো আমরা করে থাকি তার পাশাপাশি আপনারা সকলেই জানেন যে বাংলাদেশি কমিউনিটির যে ইভেন্টগুলো হয় সেগুলোকেও আমরা টাইম টু টাইম কিন্তু প্রমোট করে থাকি আমাদের ফেসবুকে যে পেজ আছে সেখান থেকেও এবং আমাদের রেডিও যেটি FM এ প্রচারিত হয় সেখান থেকেও আপনারা আমাদের শুনতে পাচ্ছেন www.ganbaksho.com.au এই ঠিকানাতেও, এবং ফেসবুকে আমাদের যে লাইভটি যাবে সেই লাইভটির নিচে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদেরকে মন্তব্য করে জানিয়ে দিতে পারেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে এবং আমাদের যে কোনো কন্টেন্ট সম্পর্কে আপনাদের যে কোনো মতামত। আজকে যে বিষয়ে আলাপ করার জন্য আমাদের চারপাশে যে অতিথিদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন যে আগামী 6 তারিখ, মানে আমরা অলরেডি যে মাসে প্রবেশ করে গিয়েছি, 6 তারিখ একটা খুব বড় কনসার্ট হতে যাচ্ছে সিডনিতে, এবং আপনারা এটা সম্পর্কে অনেকেই আপনারা জানেন। আমরা অনলাইনে ইতিমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছি, টিকিট সেল শুরু হয়ে গিয়েছে। মিউজিক ফেস্ট অর্গানাইজড বাই গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট, এবং এই অনুষ্ঠানের সাপেক্ষে কিন্তু আপনাদের সাথে গানবাক্সেরও অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে এবং গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টেরও অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে। পরিচয় করিয়ে দিয়ে আজকে আমাদের সাথে মিরাজ ভাই আছেন গ্রিনফিল্ডের পক্ষ থেকে, আছেন এনামুল হক অর্গানাইজার্স, এবং ব্যান্ড নেমেসিস, ওয়ান অফ দ্য পারফর্মিং ব্যান্ডস অ্যান্ড ভেরি প্রমিনেন্ট ব্যান্ড অফ বাংলাদেশ, যারা পারফর্ম করছেন এই কনসার্টে, এবং আছেন রানা ভাই যিনি জলের গানকে রিপ্রেজেন্ট করবেন আজকে আমাদের এই মিটিংয়ে। আপনাদের সবাইকে একসাথে স্বাগত জানিয়ে নিচ্ছি সিডনির পক্ষ থেকে। আপনারা আমাদের ভালোবাসা গ্রহণ করুন। হ্যালো রানা ভাই, হ্যালো মিরাজ ভাই এবং এনাম ভাই। শুরুতেই গ্রিনফিল্ডের কাছে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা জানি যে after COVID lockdown, since we know that Australia had one of the most difficult lockdown in the whole world, এবং তারপরে এই লকডাউনটা যখন খোলার পরে একের পর এক বেশ ম্যাসিভ এবং বড় কনসার্ট আয়োজন করা শুরু হলো। একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতে পেলাম যে এখানে সিডনিতে গ্রিনফিল্ড বিশেষ করে যে কনসার্টগুলো করছে প্রত্যেকটা হাউসফুল হচ্ছে, সাকসেসফুল হচ্ছে, প্রচুর মানুষজন আসছেন। এই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। আর এই যে এই নতুন যে কনসার্টটা ইনিশিয়েটেড হলো, এই মিউজিক ফেস্টটা, যেখানে জলের গান এবং নেমেসিস বাংলাদেশের অত্যন্ত প্রমিনেন্ট দুটো ব্যান্ড একসাথে পারফর্ম করতে আসছে, এক্সাইটমেন্টের লেভেলটা এখন কোন পর্যায়ে, ব্যস্ততা কিরকম চলছে? দুজনেই উত্তর দিন। মিরাজ ভাই প্রথমে, এনাম ভাই তারপরে শুরু করুন। থ্যাংক ইউ শুভজিৎ, এবং থ্যাংক ইউ গানবাক্স, অ্যান্ড আসসালামু আলাইকুম রানা ভাই, ইফাজ, আপনাদেরকেও স্বাগতম আমাদের এই ইয়েতে। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে এই কনসার্ট করার যে ব্যাপারটা, এটা আসলে আমাদের এনাম ইজ দ্য মেইন কি পারসন হু অ্যাকচুয়ালি, আমি যেটা বলবো যে লাভ অ্যান্ড ডেডিকেশন এভরিথিং অন টু দ্য মিউজিক। I just support him as a big brother, and especially to find out and select the band who is going to perform each year. This is solely Enam is select those things, and to be honest with you, we have seen every year we actually, the combination we are doing, Enam is doing, it's fantastic. I guess only the reason this combination we are doing in Australia, we are the people we are living is a combination of people like generation.
like different generation of people we are living here. It's not like only young, it's not only students. So that's why it's combination working at all times. Like old generation, like last year we did, Souls and Artcell. It's a different two combination, and it was like, you have seen it. You was the MC on that program, and you have seen what we have done. So I think that all greenfield idea, whatever the things, everything done by Enam. So I think he can elaborate more, but I am actually his supporting hand, and that's so kind of you. Thank you. এনাম ভাই, যে বিষয়টা আলাপ করতে হবে সেটা হচ্ছে যে আমরা যারা গান বাক্সের শ্রোতা যারা আছি, আমরা সবাই জলের গানের গান শুনে আসছি। আমরা দীর্ঘদিন যাবত নেমেসিস তারা সিনে আছে, প্রায় 13-14 বছর হয়ে গেল, 1999 ফরমেশন। এই যে একটা দীর্ঘ সময়ের স্প্যানে তাদের একটা খুব পার্টিকুলার শ্রোতা শ্রেণী তৈরি হয়েছে। আমরা জানি যে মিউজিক্যালি তাদের মধ্যে কিন্তু বেশ বড় ধরনের ডিফারেন্স আছে। জলের গান যে ধরনের গান করে, নেমেসিস সে ধরনের গান করে না। এই রকম একটা ইউনিক অ্যামালগামেশনের আইডিয়াটা কিভাবে মাথায় আসলো? আচ্ছা, থ্যাংক ইউ শুভ ভাই, থ্যাংক ইউ রানা ভাই এবং ইফাজ আমাদের সাথে আজকে জয়েন হওয়ার জন্য। আর প্রথমে আমি যেটা বলে নাই, মিরাজ ভাই আসলে যেটা বললো আর কি, যদিও মানে এটা রাইট যে ব্যান্ড সিলেকশনের সাইডটা আমি দেখি। হাউএভার মিরাজ ভাইকে আমরা বলি গ্রিনফিল্ডের বড় ভাই। এনি প্রবলেম উই গোজ টু মিরাজ ভাই, and he is the one who gave us the solution. So Miraj bhai decision kind of like a final decision for Greenfield. So Miraj bhai, thank you. You've been supporting us for every year unconditionally, and this is the reason we are actually মানে এই শো গুলো আমরা করতে পারি। তো back to the point, আমি যেটা বলি আর কি শুভ ভাই, আসলে সিডনিতে যে অর্গানাইজেশন গুলাই যখন কোনো ইভেন্ট করার কথা ভাবে, ইনফ্যাক্ট আমরাও যখন 22-এর আগে 2022 কথা আমি বলছি, তার আগে আমি যখন মানে ইভেন্ট গুলো করার কথা করতেছিলাম, সবসময় আমরা আমাদের বাংলাদেশি 80s 90s এর ব্যান্ড গুলোর কথা আমরা সবসময় মাথায় নিয়ে শোগুলো করতাম। হাউএভার যখন আমাদের কাছে মনে হলো যে আসলে এখন সিডনির সিচুয়েশন চেঞ্জ হয়েছে, ওখানে অনেক স্টুডেন্টরা আসে, অনেক ইয়াং জেনারেশন আসে, তখন আমাদের কাছে মনে হলো কেননা আমরা দুইটা ব্যান্ডকে এমন ভাবে কম্বিনেশন এমন ভাবে করি যে এতে সব ধরনের দর্শককে আমরা মানে এসে যেন আমাদের শোটা তারা এনজয় করতে পারে। আমরা মানে শুধু এক টাইপের দর্শকের জন্য শোটা না করি। সেই ধারণা থেকে আমরা 2023-তে আর্টসেল এবং সোলস এর প্রোগ্রাম করি। একটা ইয়াং ক্রাউড, একটা একটু সিনিয়রদের জন্য ওই কম্বিনেশনটা আমরা করি। এবছর যখন আমরা শো করার কথা ভাবছিলাম, আমরা প্রথমে যেটা মানে ভাবলাম যে আসলে আমরা 80s 90s এর ব্যান্ড গুলোকে মানে তো অনেক শো করলাম, ওয়াই নট উই ডুইং সামথিং যারা এখনকার সময় খুবই ভালো করতেছে। সেই দিক থেকে চিন্তা করে আমরা আমাদের রিসার্চ শুরু করি, এবং 3 মান্থ আমি আজকে রানা ভাই এবং ইফাসকে মানে ট্রু ফ্যাক্টটা বলছি, 3 মান্থ আমি মনে হয় জলের গান এবং মানে শহর নেমেসিস সহ ওদের প্রত্যেকটা কনসার্ট, ওদের পারফরমেন্স, ওদের এঙ্গেজমেন্ট উইথ অডিয়েন্স, ব্যান্ডের ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং, এভরি সিঙ্গেল থিং আমি মানে রিসার্চ করে 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 মানে ফাইন্ড আউট করছি যে নেমেসিস এবং জলের গান আমার দৃষ্টিকোণ থেকে মানে 2 বেস্ট ব্যান্ড ইন বাংলাদেশ রাইট নাও। এবং সেই সিদ্ধান্ত থেকে আমি আবার টিমমেটদের কাছে যে নেমেসিস এবং জলের অনেক নাম প্রপোজ করি, এবং আমার টিমমেটরা সবাই তারাও তাদের সাইড থেকে রিসার্চ করে সবাই এগ্রি করে যে না, দিস 2 ব্যান্ড আমরা আসলে মিউজিক ফেস্ট 2024-এ আমরা সিডনিতে আনতে চাই। সেই থেকেই আর কি এভাবে মানে মানে ব্যান্ড সিলেকশনের যাত্রা শুরু। আমি আরেকবার একটু মিরাজ ভাইয়ের কাছে যাচ্ছি। এই কনসার্ট সম্পর্কে যাবতীয় ইনফরমেশন যেগুলো দর্শক এবং শ্রোতাদের জানা উচিত, সেই ইনফরমেশনগুলো যদি একটু দিয়ে দেন, এবং তারপরে আমরা ছোট্ট একটা কাট দিয়ে চলে যাব আমাদের পারফর্মারদের কাছে। আসলে বেসিক্যালি ওনাদের সাথে কথা বলার জন্যই আমরা তো মানে স্বাগতিক, আমরা মেজবান, ওনারা মেহমান আমাদের। তো মেহমানদের কাছে চলে যাব, জাস্ট একটু যদি বুলেট পয়েন্ট করে ডেট, ভেনিউ, টাইম সবকিছু আপনি যদি মিরাজ ভাই একটু বলে দেন। যাক, আমাদের মিউজিক ফেস্ট 24 is 6th July, মারানা অডিটোরিয়াম, হার্সভিল। অ্যান্ড আমরা শো আমাদের এখানে সিডনির দর্শকদের ম্যাক্সিমাম টাইমেই কমপ্লেইন থাকে যে শো ডাজন্ট স্টার্ট অন টাইম, but we are promising we will start on time so that you can get the best outcome from all the bands. So time will be on time, so you guys please come on time, show will be start on time.
থ্যাংক ইউ সো মাচ দ্য অর্গানাইজার্স। এবার আলোচনাটা যাদের সাথে করতে হবে, যাদের জন্য সিডনি বেসিক্যালি ওয়েট করছে, আর খুব বেশি সময় বাকি নেই, আপনারা সবাই জানেন এবং এই ইনফরমেশনগুলো অলরেডি আমাদের সামনে কিন্তু চলে আসছে। আপনারা মিরাজ ভাইয়ের দেয়া তথ্য অনুযায়ী আপনাদের টিকিটগুলো সংগ্রহ করে নিতে পারেন। আমাদের সাথে আছেন ইফাদ আবরার রেজা, নেমেসিসের, এবং রানা ভাই যিনি জলের গানের ম্যানেজার। আপনাদের দুজনকেই স্বাগত এবং সিডনিতে মানে আগের থেকেই একটা প্রি ওয়েলকাম জানিয়ে রাখছি। কাকে দিয়ে শুরু করবো? ইফাজ ভাইকে দিয়ে শুরু করি নাকি? মানে যদি একটু মিউজিক এই তো সিডনি আসলে আপনাদের জন্য ওয়েট করছে এবং মানে আমরা যে সময়টা না আসলে বড় হয়ে উঠছিলাম ঢাকাতে ডিউরিং দ্য এরা অফ 2000s, মানে ওই সময় তো 2003-04 দিকে আমার যতদূর মনে হয় যে নেমেসিসের ফার্স্ট স্টুডিও অ্যালবাম যেটা রেকর্ডিং শুরু হয়। তো মানে নেমেসিস যখন গ্রো আপ করছিল আমরা আসলে একসাথে বড় হচ্ছিলাম, পাশাপাশি বড় হচ্ছিলাম, এই গানগুলো শুনতে শুনতে বড় হচ্ছিলাম। সেই মেমোরিগুলো মানে নতুন করে সিডনিতে ক্রিয়েটেড হবে। যে জিনিসটা মানে ফ্রম মিউজিক্যাল পয়েন্ট অফ ভিউ আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে পারফর্মার, যেহেতু আপনি গিটার পারফর্ম করেন, যে খুব মানে পরিচিত বা খুব হিট গান যেগুলো আছে, মানে একদম লেমেন্স ল্যাঙ্গুয়েজে যেগুলোকে হিট গান বলা হয়, আপনি যখন পারফর্ম করেন বিভিন্ন জায়গার কনসার্টে কিছু চেঞ্জও কিন্তু আনতে হয়, কিছুটা ইম্প্রোভাইজ করতে হয়। হ্যাঁ, এক জায়গার সাথে আরেক জায়গাটা মেলে না, কিন্তু অডিয়েন্সের কানে ওই গানটা এমন ভাবেই ফিট করা থাকে সেখানে হয়তো চেঞ্জ করার খুব বেশি সুযোগও পাওয়া যায় না। এই দুটোকে কিভাবে ব্যালেন্স করেন আপনি এজ এ মিউজিশিয়ান? Well, that's a very good question. আমরা essentially যেটা হয়, আমরা তো there's two kinds of shows that we do here in Dhaka or here in Bangladesh. একটা হচ্ছে আমার রেগুলার ইউনিভার্সিটি শোজ মেবি বা ইভেন্ট বেসড শোজ, যেখানে একটা সীমিত অ্যামাউন্ট অফ টাইম থাকে আর একটা গিভেন সেট লিস্ট থাকে। আর তো আমাদের কিছু গান আছে যেগুলো ধরেন আসলে মানুষরা শুনতে চায়, আর যেভাবে শুনছে ওইভাবেই শুনতে চায়, দেখা যায় যে ওইসব শোতে ওরকম টাইপের মানুষই হয়তো আমরা একটু বেশি পাই। সো ওখানে আমরা উই কিপ দ্যাট ব্যালেন্স, যাচ্ছে ঠিক আছে দিস শোজ দেয়ার আদার ব্যান্ডস পারফর্মিং টু, আমাদেরকেও দেখতে যাচ্ছে, সো আমরা কিপ ইট সুইট এন্ড শর্ট, যে একদম যেভাবে সেভাবে ইম্প্রোভাইজেশনটা হয়তো বা এইসব শোজে করা হয় না। বাট হাউএভার লেটস সে আমরা মে মাসের 11 তারিখে উই ডিড আ ভেরি ফান শো। এটা ছিল আমরা এবং ক্রিপ্টিক ফাইট নামের একটা ব্যান্ড আছে এখানে, খুবই জোস। আমরা উই ডিড লাইক 2 hour লং সেটস, দুইটা ব্যান্ড 2 ঘন্টা করে। সো দিস গেভ আস an opportunity to improvise. আমরা এটা কিভাবে রিয়েলাইজ করি যে ব্যান্ড কিন্তু খালি ক্রিপ্টিক ফাইট আর নেমেসিস আছে, তার মানে যারা দেখতে আসতেছে ওরা either one of the two bands কে দেখতে আসতেছে, and these are core fans, মানে এরা আমাদের হিট গান বাদেও ধরেন যে গানগুলা হয়তোবা অনেকে শুনে নাই বাট ওরা ওগুলোও শুনে আসে আর কি, বা ওগুলো শুনে থাকে। তো ওখানে উই গেট টু ইম্প্রোভাইজ a little bit. এটা আসলে পুরোটা শো এর সেটিংটা, ইভেন্টের সেটিংটা plays a very big role here, understanding what kind of crowd we're going to be dealing with. সো হয়তো একটা বড় শো জয় বাংলা, ওখানে হয়তো আমরা এটা করবো না, বিকজ ওখানে তো খালি আমরা না, ওখানে আরো অনেকগুলো ব্যান্ড আছে। সো উই ওয়ান্ট টু কিপ ইট টাইট, শর্ট, সুইট, সো দ্যাট এভরিওয়ানস হ্যাভিং আ গুড টাইম। তো এটা মানে একদম সোজা ভাষায় তো অবস্থা বুঝে ব্যবস্থা। এই আচ্ছা, কম্পারেটিভলি যেরকম নেমেসিস মোটামুটি ইয়াংস্টারদেরকে নিয়ে গঠিত, একটু সিনিয়রিটির দিকে যদি আমরা যাই তখন সেখানে জলের গানের প্রসঙ্গটা চলে আসে। রানা ভাই দীর্ঘদিন যাবত জলের গানের সাথে জড়িত, উনি নিজেও একজন মিউজিশিয়ান এবং জলের গানকে ম্যানেজ করছেন দীর্ঘদিন যাবত। এই যে বাইরের অডিয়েন্সের কাছে যে এক্সপোজার, আপনি রেগুলার ওভার দ্য বর্ডার কিন্তু ট্রাভেলও করেন, ব্যান্ডকে নিয়ে অন্যান্য দেশে যান, এই এক্সপিরিয়েন্সের ব্যাপারে একটু জানতে চাচ্ছি যে ধরুন একটা নতুন জায়গায় যাওয়ার পরে সেখানে কি কি বিষয় নতুনভাবে ডিসকভার করে একটা ব্যান্ড, বা কি কি নতুন জিনিস জানা যায় যে একটা মাঠে এর আগে আমি খেলিনি, তখন যদি আমাকে সেখানে খেলার সুযোগ দেওয়া হয় এবং সামনের অডিয়েন্সকে আমি এর চিনি না বা এর আগে তাদের সামনে আমি পারফর্ম করিনি, সেই অভিজ্ঞতাটা কিরকম? আচ্ছা, এইটা হচ্ছে, এই ব্যাখ্যাটা অনেক বড় করে দেওয়া যায় বা অনেক ছোট করে দেওয়া যায়। আমি ছোট করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে সাধারণত যেটা হয়, আপনি যখন বাংলাদেশে তো আপনাকে সবাই, মানে আপনি যখন যে দেশে থাকবেন সেই দেশের মানুষ আপনাকে সবাই চেনে, তো ওইভাবেই আপনি আসলে ট্রিটমেন্টটা পান সবসময়। আর আপনি যখন বাইরে যাচ্ছেন তখন ওখানে আপনাকে তারাই নিচ্ছে যারা আপনাকে চেনে, যারা চেনে না তারা কিন্তু আপনাকে নিচ্ছে না। ঠিক। অতএব মানে আমার মেন্টাল সেটটা ওইখানে আমরা যেখানে যাচ্ছি ওটা আগে থেকেই থাকে যে হ্যাঁ
জলের গান আসছে, আমরা জলের গানের পারফরমেন্স দেখতে যাচ্ছি। মানে যারা আসছে তারা আসলে জলের গানকে চিনে, জলের গানকে জেনেই ওখানে আসছে, জলের গানের পারফরমেন্স দেখতে আসছে ওখানে। তো মোটামুটি আমরা ধরেন 90% এই জায়গাটাই আমরা সেট যে হ্যাঁ ঠিক আছে, আমরা যেখানে যাচ্ছি ওরা সবাই আমাদের সম্পর্কে জানে এবং আমাদেরকে জেনে বুঝে ওখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর মূল যে ব্যাপারটা আপনি যে বললেন যে বাকি বিষয়গুলো কিভাবে হয়, বাকি বিষয়গুলো আমরা যখন বাংলাদেশে থাকি এখান থেকেই সেট করা হয়। মানে বাকি 10% মানে 90% তো আমরা আগেই সেট যে হ্যাঁ যারা চেনে তারাই আমাদেরকে নিচ্ছে, আর বাকি 10% আমার বাকি যে ফ্যাসিলিটি গুলো দরকার, যে হ্যাঁ আমার ট্রাভেলিং এর কি ফ্যাসিলিটি দরকার, আমার ফুড অ্যাকোমোডেশনে কি ফ্যাসিলিটি দরকার, বা আমার ওখানে সাউন্ড সিস্টেমে কি ফ্যাসিলিটি দরকার, ওই বিষয়গুলো আসলে বাংলাদেশ থেকে কনফার্ম হয়ে দেন আমরা করি, সবকিছু এখান থেকে সেট করে ফেলি আমরা। আচ্ছা, কারণ হচ্ছে ওখানে আমার সাউন্ড ভেন্ডর কে থাকছে, ওর সাথে আমার যোগাযোগ হচ্ছে। না না না, আপনি মানে সাউন্ড ভেন্ডরের সাথে আমার যোগাযোগ হচ্ছে, মানে আমার যা যা দরকার আপনি খুব শর্টের মধ্যে শেষ করে ফেললেন। আমরা আরেকটু বললাম যদি বড় করে বিশেষ করে রানা ভাই, আমি এই বিষয়টা আপনাকে গ্যারান্টি দিতে পারি, এরকম সাধারণত কিন্তু বাইরে এ ধরনের ওয়েদার পাওয়া যায় না যেখানে পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশি বাঙালি পাশাপাশি বাংলাদেশি গান এনজয় করছে। এ ধরনের এনভায়রনমেন্টে আমার মনে হয় না জলের গান এর আগে কখনো পারফর্ম করেছে, যদিও খুবই রেগুলারলি কনসার্ট হয় আপনাদের কলকাতাতে বা পশ্চিমবঙ্গে। এটা কিন্তু পাই, পশ্চিমবঙ্গে প্রচুর পাই। পশ্চিমবঙ্গের সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে, আপনি ওই মানে কলকাতা মানে পশ্চিমবঙ্গ বলতে আমি স্পেসিফিক কলকাতার কথা বলছি আর কি, অন্যান্য জায়গার কথা বলবো, সেটা হচ্ছে ওখানে কলকাতার বাঙালি যেমন আছে এবং বাংলাদেশ থেকে ট্রাভেল করা বাঙালির সংখ্যা ওখানে এত আপনি গুণে শেষ করতে পারবেন না। প্রতিদিনই যাচ্ছে ওখানে এবং থাকছে ওখানে প্রচুর মানুষ থাকছে বাংলাদেশি, যারা কাজের কারণে থাকছে, কাজের কারণে কম থাকছে, বাট পড়াশোনার কারণে প্রচুর মানে অনেক বড় একটা অংশ থাকছে ওখানে থাকছে, পড়াশোনা করছে। আমরা যেমন ধরেন ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি গুলোতে আমাদের শো করা বেশি হয়। আচ্ছা, এর থেকে মজার বিষয় যেটা হচ্ছে মানে আমি মানে ধরেন শহর কেন্দ্রিক শো তো হয়ই। এখন ধরেন আমাদের বাংলাদেশে কি হয়, আমি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট বড় বড় শহরগুলোতে শো করি। এইগুলোকে আমি আসলে সাকসেস ধরি না, অ্যাচিভমেন্ট ধরি না। আমি সাকসেস ধরি অ্যাচিভমেন্ট ধরি ওই জায়গাগুলোকে। ওই কুড়িগ্রাম থেকে আমার একটা শো এসছে, পঞ্চগড় থেকে আমার একটা শো আসছে, একদম প্রত্যন্ত অঞ্চল, যেখানে আসলে প্রত্যন্ত বলতে একদমই প্রত্যন্ত, মানে ওই জায়গার মানুষগুলো আসলে ঢাকার সাথে খুব একটা রিলেটেড না। ওই জায়গায় আমি মানুষকে গাছের ডালে উঠে হ্যাঁ সেইখান থেকে আমি গান শুনতে দেখেছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমরা তো আল্লাহর রহমত আপনাদের দয়ায় ইন্ডিয়াতে আমাদের প্রচুর শো হয়। এখন যেটা হচ্ছে ইন্ডিয়াতেও একই ঘটনা ঘটছে, মানে কলকাতায় তো শো করি, কলকাতা, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, তারপর আরো অন্য সিটিতে শো করেছি আমরা। এখন যেটা হচ্ছে কলকাতার একদম প্রত্যন্ত অঞ্চল যেগুলোর আমরা নামও শুনিনি অনেক, যেমন ধরেন বীরভূমে আমরা শো করেছি, বহরমপুরে আমরা শো করেছি, শান্তিনিকেতনে আমরা শো করেছি, মানে এমন একদমই রুরাল এরিয়া বলতে আমরা যেটা বলছি গ্রাম, যে সন্ধ্যার পরে ওখানে হাট বাজারে মানুষ থাকে না, এইসব জায়গা থেকে যখন আমাদের কল আসছে বা ডাক আসছে, তখন ওইটা হচ্ছে আমার কাছে অ্যাচিভমেন্ট যে হ্যাঁ আমি পৌঁছাতে পেরেছি। আমার আসলে এই জায়গাটাতেই পৌঁছাতে হবে, শহর কেন্দ্রিক শো তো হবেই, এটা তো হতেই থাকবে, বাট আমাকে সাধারণ মানুষের কাছে তো পৌঁছাতে হবে। ওই জায়গায় যখন আমি পৌঁছে যাচ্ছি বা পৌঁছাতে পারছি, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এইটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে আমার জায়গা। ওই জায়গাগুলোতে আপনি যখন বললেন এই টেকনিক্যাল ব্যাপারগুলো আমাকে আসলে অনেক ছাড় দিয়ে যেতে হয়, কারণ আমার বিষয় যেটা হচ্ছে যেমন ধরেন কপিরাইট নিয়ে আমাদের দেশে এখন অনেক কথা হচ্ছে, যে জন্য বললাম কথার পিঠে কিন্তু অনেক কথা এসে যাবে। কপিরাইট ব্যাপারটা নিয়ে আমরা একদমই মাথা ঘামাচ্ছি না এই কারণে যে আমার গান না আপনাকে গাইতে দিতে হবে। আপনি যদি আমার গান গাইতে না পারেন, আমার গানটা বেঁচে থাকবে না, আমার গানটা ট্রাভেল করবে না। আমি যদি গানটাকে শিকল বেঁধে দিই, আমি যদি আটকে দিই, আমার গানটা আপনার পর্যন্ত পৌঁছাবে না। আমার গানটা ওই যে বললাম যে বীরভূমের ওই গ্রামে যাচ্ছে বা বহরমপুরের ওই গ্রামে যাচ্ছে, ওইটা না যাবে না আমি যদি কপিরাইট আটকে রাখি। আমাদের কাছে প্রচুর লোক ফোন করে, প্রচুর লোক টেক্সট করে আমাকে, আপনাদের গানটা আমরা করতে চাই। আমরা একদম সরাসরি বলে দেয় আপনার যেভাবে মনে যায় আপনার আমাদের গানটা যে আমাদের মতো করতে হবে তা না। আপনার যদি মনে হয় যে না জলের গানের এই গানটা এরকম আমার পছন্দ হয় না, আমি এরকম করে করতে চাই, আমরা সেইভাবে আপনাকে বলে দেয় ওকে, শুধু আপনি এই ক্রেডিটটুকু দেবেন যে এই গানটা জলের গানের, বাকি আপনি এটা আপনার সম্পত্তি, আপনি যেভাবে খুশি আপনি করে নিতে পারেন। ওই বাধাটুকু আমরা দিই না, কারণ আমার কথা হচ্ছে আমার গানকে ট্রাভেল করতে পারে, আমার গান তো বেঁচে থাকবে না। এন্ড কাইন্ড অফ জলের গান আসলে মানে উই আর লাকি যে আমরা জলের গানের সাথে নেমেসিসের সাথে এই যে মানে সম্পূর্ণ দুটো আলাদা জনরার ভিত্তিতে আসলে ভাগ করার পক্ষে অনেকে, বিপক্ষে অনেকে। ইটস এট দ্য এন্ড অফ দ্য ডে আমার এখানে অবস্থা মানে আমরা জলের গান আসলে জনরায় বিশ্বাসী না। বিষয়টা হচ্ছে গান,
বিষয়টা গান, বিষয়টা মিউজিক, মানে আমাদের ভালো লাগলে যে কোনো মিউজিক সেটা আমরা যেভাবেই কনজিউম করি। একদমই ধরেন এখানে আমাদেরকে লোকজন ভালোবেসে বলে ফোক গান, আমি একদম আমার ব্যক্তিগত একটা জায়গা বলি, আমাদেরকে লোকজন ভালোবেসে ফোক গান বলে। হ্যাঁ, এখন যদি আপনি আমাকে আমার মিউজিক্যাল জায়গাটা জিজ্ঞেস করেন, আমি কি শুনে বড় হয়েছি, আমি মামস শুনে বড় হয়েছি, আমি জোসেফ ট্রি শুনে বড় হয়েছি, আমি স্টিভ ভাই শুনে বড় হয়েছি, আমি স্টিভ লুকাদের শুনেছি, আমি প্যান্টেরা, সেপুলটুরা, স্লেয়ার এগুলো শুনেছি। ওগুলোর সাথে কি আপনি জলে কানেক্ট করতে পারবেন? আমার ওগুলো ভালো লাগে, শুনি তো এটার সাথে আপনি তো জন্ম মেলাতে পারবেন। রাইট, যাই হোক, ওই যে বললাম বিষয়টা অল অ্যাবাউট রাইট, যাই হোক, সরি মানে কথা একটুখানি ড্রপ করলো, বাট ইটস ওকে। লেটস কামিং ব্যাক টু অ্যানাদার পয়েন্ট, যে বিষয়টা নিয়ে মানে যেহেতু এখানে অর্গানাইজাররা আছেন, আমরা দীর্ঘদিন যাবৎ গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টকে দেখছি, আমরা তারা বিভিন্ন কনসার্ট অ্যারেঞ্জ করে আসছেন এবং খ্যাতির সাথে মানে ইউ গাইজ হ্যাভ গিভেন মাল্টিপল হাউসফুল শোজ এবং আমরা ফেটে পড়তে দেখেছি অডিটোরিয়াম। আমি মানে যেহেতু এই কনসার্টগুলো যেহেতু উপস্থাপনা করা হয় বা সেখানে যেহেতু সিডনির প্রায় সব ধরনের অনুষ্ঠানের সাথে জড়িত থাকা হয়, অডিটোরিয়ামের ভেতরে হার্স্টভিলে লাস্ট কনসার্টটা যেটা হচ্ছিল, লোকে লোকারণ্য, সেই মানুষের মধ্যে আমি ঢেউ দেখেছি, যে জিনিসটা মানে বাংলাদেশের বাইরে এত ছোট কমিউনিটিতে হয়তো এক্সপেক্ট করা খুব মুশকিল। রিসেন্টলি যে বিষয়টার দিকে from the point of view of musicians, from the point of view of organizers and managers, যে বিষয়ের দিকে আসলে আলোকপাত করতে যাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট এবং সিরিয়াস ইস্যু। রিসেন্টলি বাংলাদেশে আমরা জানি অনেক কনসার্ট হয়, অনেক কনসার্ট হচ্ছে, অর্গানাইজেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো আয়োজন করতে গিয়ে অনেকেই বিভিন্ন বিব্রতকর অবস্থা এবং পরিস্থিতির মুখোমুখি পড়েছেন বলে আমরা অনলাইনে কিন্তু আলোচনা শুনেছি। বিভিন্ন কনসার্ট থেকে মানুষ ব্যর্থ মনোরথে ফিরে এসছেন, অনেক ক্ষেত্রে সন্তুষ্ট হতে পারেননি, মিসম্যানেজমেন্ট একটা কারণ ছিল, সাউন্ড কোয়ালিটি একটা কারণ ছিল, এছাড়াও বিভিন্ন কি বলবো দায়িত্বশীলতার অভাব হয়তো থাকতে পারে, এগুলো আমরা শুনেছি। আমরা পয়েন্ট আউট করতে যাচ্ছি না যে এক্স্যাক্টলি কোন ইনসিডেন্ট বা এক্স্যাক্টলি কোন কনসার্টে এই কাজটা হয়েছে, কিন্তু ইন জেনারেল আমরা জানি যে সামথিং ওয়েন্ট রং ডাউন দ্য লাইন। মিউজিশিয়ানদের বক্তব্যটা আগে শুনতে চাই এবং অর্গানাইজারদের বক্তব্যটা এরপরে শুনতে চাই। এটা টার্গেটটা মানে এই কোয়েশ্চেনটা ড্র করার রিজনটা হচ্ছে যে আমরা দর্শক হিসেবে এবং অর্গানাইজার হিসেবে মিউজিশিয়ানদেরকে আর কিভাবে সাপোর্ট দিলে মিউজিক্যালি আপনাদের 100% আমরা পাবো। আলোচনা কে শুরু করবেন? আমার মনে হয় ইফাজ ভাই শুরু করেন, একটু যদি আনমিউট করে নিতেন। খুবই গভীর আলোচনা আসলে, বাট আমার যেটা মনে হয় এটা there's multiple avenues for a problem to strike up, right? একটা ইভেন্টকে সবসময় বলা হয়, একটা টেক্সটবুক লাইন আছে যেটা হচ্ছে anything that can go wrong will go wrong. That is how an event works usually. Yeah, you got to be prepared for the worst. Yeah. Murphy's law essentially, right? So এটাই প্রায় সময় more often than not হয়, but I give credit to my brothers here in Bangladesh যে আমাদের কিন্তু কোনো ইন্ডাস্ট্রি নেই, আমাদের কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, yet আমরা এই কোয়ালিটিতে শোজ না, এই কোয়ালিটিতে ব্যান্ডসরা কিন্তু নিজেদের মতন শো আনে, নিজেদের মতন গান রেকর্ড করে, নিজেদের মতন গান প্রমোট করে, everyone's their own business entity. Same goes for organizers here. However, I feel যে এখানে প্রত্যেকটা ইভেন্ট থেকে কিছু একটা লার্নিং থাকে। What went wrong on the last event cannot go wrong on the next event. এই মেন্টালিটিটা একটু আস্তে আস্তে আছে, অনেকেরই আছে। হয়তোবা সমস্যাটা যেখানে হয়, maybe we're trying to bite more than we can chew. জোস ইভেন্ট, জোস কনসেপ্ট, অনেক সুন্দর একটা শো, একটা ভালো একটা ভেন্যু, বাট একটা প্রপার সিকিউরিটি না থাকলে তো সামথিং whatever can go wrong will go wrong, বা ভালো সাউন্ড না থাকলে তো whatever can go wrong will go wrong. So আমার মনে হয় যে we don't have to aim for the stars, at least in my opinion. I'm not an organizer. আমি at best আমার জীবনে 12-15টা ইভেন্ট কনসার্টস অর্গানাইজ করছিলাম from the age of 18 to 23. So এটা কিন্তু ওই যে once again নিজের মতন করে। So কি দাঁড়ায় বিষয়টা যে we just need to be a little more আরেকটু কম্পোজ, যে আচ্ছা ঠিক আছে আমি একসাথে সবকিছু না করে আমি এই শোটাতে জাস্ট এটা করি, আমি জাস্ট জলের গান আর জাস্ট নেমেসিসের উপর ফোকাস করি, লেটস মেক দিস দ্য বেস্ট শো। সো এই ব্যাপারটা আর কি, জাস্ট একটু লিমিটেড আকারে যদি আমরা মানে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি টু পুট ইট সিম্পলি আর কি, আই ফিল লাইক দ্যাটস ওয়্যার উই গো রং।
সেই বিষয়টা সিডনিতে সম্পূর্ণভাবেই উপস্থিত। আমাদের এখানে সাধারণত কেউ নিয়ম কানুন ভাঙে না, মানে আমাদের সবারই পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত ব্যাপারে আমরা একটু ভয়ে ভয়ে থাকি যে কখন যেন বের করে দেয় এই দেশ থেকে, সেই জন্য এখানে কেউ খুব একটা উল্টাপাল্টা করে না। রানা ভাইয়ের কি মনে হয়? অবশ্যই সেটা তো হবে না এই ব্যাপারে। আচ্ছা, আমি এই ব্যাপারটাও সংক্ষেপে বেশি করে দিই। সংক্ষেপে হচ্ছে ইন এ সেন্স, আমি আপনাদের এই অনুষ্ঠানটি সিডনির আগে আমরা আসলে ক্যানবেরাতে একটা অনুষ্ঠান করছি, মানে আমি আমার জায়গাটা থেকে ব্যাখ্যা করছি। পুরো বিষয়টা ডিপেন্ড করে আপনি কতটা স্ট্রিক্ট তার উপর ডিপেন্ড করে। যেমন ধরেন ক্যানবেরা যাদের অনুষ্ঠান তাদের সাথে যখন আমার কথা হয়, ওনারা সাউন্ডের ব্যাপারে কিছু আপত্তি জানিয়েছিলেন যে ভাই এটা তো আমার জন্য একটু মুশকিল হয়ে যাচ্ছে। আমি সোজা কথা, আমি টেকনিক্যাল সাপোর্টের জায়গাটা বলছি, আমি তাকে খুব স্ট্রিক্টলি বলেছি যে ভাইয়া যদি আমাকে এটা প্রোভাইড করতে পারেন আমি পারফর্ম করতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না। এক কথা দিয়ে কিন্তু শেষ। ওনারা বুঝে গেল যে হ্যাঁ জলের গানের এই সাপোর্টটা লাগবে, এটা ছাড়া ওনারা পারফর্ম করতে পারবে না। এটা হচ্ছে যে যখন সাউন্ড নিয়ে আপনি আপত্তি জানান, ধরেন একটা ইভেন্টে 10টা ব্যান্ড আছে, 10টা ব্যান্ডের জন্য তো আপনি 10টা সাউন্ড ভেন্ডর আনতে পারবেন, আনতে হবে একটাই। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 10 জনের সাথে 10টা ব্যান্ডের সাথে আলোচনা করে আপনাকে ঠিক করতে হবে যে হ্যাঁ 10 জনের মধ্যে অ্যাটলিস্ট 8টা ব্যান্ড কোন ভেন্ডরটাকে সাপোর্ট করছে, যে হ্যাঁ অমুক ভেন্ডরটাকে 8টা ব্যান্ড সাপোর্ট করছে, তার মানে এই ভেন্ডরটা বাকি সবাইকে সাপোর্ট দিতে পারবে। এখন এইটা ডিপেন্ড করতে, যেমন ধরেন আমি যখন অর্গানাইজারের সাথে কথা বলবো, আমি যদি না বলি যে হ্যাঁ আমার এই সাপোর্টটা লাগবে, আমাকে এটাই দিতে হবে, আদারওয়াইজ আমার পক্ষে সম্ভব না, তাহলে তো অর্গানাইজার বুঝে গেল যে হ্যাঁ ওনাদেরকে আমার এই সাপোর্টটা মিনিমাম দিতে হবে। তো বাকি ব্যান্ডরাও যখন অর্গানাইজারের সাথে কথা বলবে, বাকি ব্যান্ডও যদি তাদের ম্যানেজমেন্টের জায়গা থেকে এই জায়গাটা এনশিওর করে যে তার এই সাপোর্টটা লাগবে, তখন আসলে ম্যানেজমেন্ট বাধ্য টেকনিক্যাল সাপোর্টটা দিতে। এখন কেউ যদি ম্যানেজমেন্টকে না বলে যে হ্যাঁ আমার কিছুই, আমার এটা লাগবে না ওটা লাগবে না, ম্যানেজমেন্ট তো তার মতো করে একটা জিনিস এনে ছেড়ে দিবে, ওকে কেউ তো আমাকে কিছু বলেনি, আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমি এখানে ম্যানেজমেন্টের কোনো দোষ দিব না, এখানে ম্যানেজমেন্টের কোনো দোষ নেই। এখানে বাকি ব্যান্ডগুলোকে আসলে ঠিক করতে হবে, যেটা আমি ক্যানবেরার কথা বললাম, ক্যানবেরার ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট, এই গেল একটা বিষয়। আর বাকি আরেকটা কোন বিষয় জানতে, এটা হচ্ছে টেকনিক্যাল, মানে সাউন্ড নিয়ে যে অবজেকশন সেটা বললাম। আর বাকি যে বিষয়টা হচ্ছে যে ওই সিকিউরিটির কথা বলছেন, এইখানে এইটা হচ্ছে এইটা পুরোপুরি ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে ইন এ সেন্স যে ধরেন যে একটা শো অর্গানাইজ করছে সে তো নিশ্চয়ই নিজেও কোনো শোতে এর আগে অ্যাটেন্ড করেছে, বা সে তো আরো শো অ্যাটেন্ড মানে অর্গানাইজ হতে দেখেছে, এমন তো না সে দেখেনি, সে জানে না, সে তো সবকিছু জানে যে কোন জায়গাটা কিভাবে কি করতে হয়। এখন আমি যদি একদম আপনাকে টার্গেট করে বলতে চাই, এটা ঠিক না, তারপর বলি, আমি যখন আর্মি স্টেডিয়ামে কোনো শো দেখতে যাই, সেখানে তো সিকিউরিটি ইস্যু হয় না, সেখানে তো গেট ভেঙে ঢুকে পড়ে না, সেখানে তো ম্যানেজমেন্টে কোনো ঝামেলা হয় না, ওখানে কিভাবে হচ্ছে? ওই জায়গাটা থেকে আমি কেন শিক্ষা নিচ্ছি না? তার মানে আমার জায়গাটা ক্ষুদ্র হয়ে গেছে। তো অ্যাজ এ ব্যান্ড আমার কাজ হবে, আমি যখন একটা জায়গায় যাব ওইখানে আমার সিকিউরিটি এনশিওর করা, যে হ্যাঁ আমি যখন স্টেজে পারফর্ম করবো, স্টেজে কোনো লোক থাকতে পারবে না, মানে একজন ক্যামেরা পার্সনও থাকতে পারবে না। কারণ যেটা হয়, আমি পারফর্ম করছি, আমার চারপাশ দিয়ে 4-5 জন ক্যামেরা পার্সন ঘুরে বেড়াচ্ছে, তারা ছবি তুলে যাচ্ছে, এটা তো আমার পারফরমেন্স হ্যাম্পার করছে। আমি এমনও গেছে যে একদম ডিরেক্ট কলার ধরে স্টেজ থেকে নামিয়ে দিচ্ছি, তাদের জন্য আমি পারফর্ম করতে পারছি না। না এই ধরনের মিশাপ আসলে সিডনিতে হওয়ার চান্স খুবই কম। গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট অনেকদিন যাবত আসলে সিডনিতে এই ধরনের কনসার্ট আয়োজন করে আসছে, এবং বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট প্রথম সারির এবং সবচেয়ে প্রমিসিং ব্যান্ডরা এখানে এসে পারফর্ম করে গিয়েছে গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের ব্যানারের আন্ডারে। এবং লাস্ট আমরা একটা ক্লোজিং এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি এনাম ভাই এবং মিরাজ ভাইয়ের মাধ্যমে। সাথে আমরা মানে কনসার্টের টিকিটসের যে ইনফরমেশনগুলো সেগুলো একটু জানবো। লাস্ট যে কোয়েশ্চেনটা এনাম ভাই এবং মিরাজ ভাই আপনাদেরকে খুব ছোট করে একটু জানতে চাই, আমরা যারা কম্পারেটিভলি ইয়াং আছি আপনাদের থেকে, আমরাও কিন্তু একটা সময় গিয়ে অর্গানাইজার হব, বা আপনাদেরকে দেখে কিন্তু মানুষজন শেখে। আপনারা যারা সিনিয়র্স আছেন এবং মাল্টিপল শোজ, বড় শোজ, আমরা যখন মানে when we are talking about Greenfield Entertainment, we are talking about something big, something huge, something what Sydney hasn't seen. তো আপনাদের কি মনে হয় যে অন্যান্য যারা অর্গানাইজার আছেন এখানে, আমরা কোন একটা বা দুটো বিষয় যদি একটু রেকটিফাই করতে পারি, তাহলে সিডনির যে শোগুলো আছে বা আমাদের ওভার দ্য বর্ডার যে শোগুলো আমরা এখানে অর্গানাইজ করছি, অন্যান্য অর্গানাইজারদের সাথে কি বলবো কোলাবোরেট করেও কি মনে হয় আমরা আমাদের দিক থেকে আরেকটু কি ভালো করতে পারি? মিরাজ ভাই আগে বলুন, এনাম ভাই তারপরে। না শুভজিৎ, আসলে ব্যাপারটা হলো কি, আমার মনে হয় এভরিথিং আমরা তো সবাই আলোচনা করেছি, বাট একটা শো অর্গানাইজ করা, টু বি অনেস্ট উইথ ইটস নট এ জোক। এটার মধ্যে যে পরিমাণ টাইম, এফোর্ট, স্পেশালি আমরা যারা বিদেশে থাকি, আমরা তো আসলে এখানে বলতে গেলে সুপার বিজি, এভরিবডি, যার জব নিয়ে, ফ্যামিলি নিয়ে, সবকিছু নিয়ে, তার মধ্যে
আমরা এই ধরনের প্রোগ্রাম তো শর্ট অফ লাইক এ চ্যারিটি, আমরা দিস ইজ নট এ প্রফিটেবল অর্গানাইজেশন, উই আর ডুইং আউট অফ লাভ দিস প্রোগ্রামগুলো আমরা করি এবং সিডনির সবাইকে আমরা এই আমাদের সংস্কৃতির মধ্যে জড়িত রাখি বিকজ অফ দিস। তো এই জিনিসগুলো করার জন্য আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেশি জরুরি হলো নলেজ। যদি নলেজ না থাকে মানি দিয়েও এটা কাভার করা যাবে না। আমাদের ক্ষেত্রে যেমন আমরা মনে করি, আমি যেমন বলি যে এনামুল, এই যে রানা ভাই যেটা বললো যে সাউন্ডের যে ব্যাপারগুলো, এভরিথিং সলোলি এনামুল লুক আফটার করে, কারণ আমার এখানে কোনো নলেজ নেই, সব নলেজগুলো হলো এনামুলের। এরকম যারা অর্গানাইজ করে তাদের যদি নলেজ না থাকে তাহলে এই যে ক্যানবেরার যারা, আমি বলবো যে হ্যাঁ তারা একটা ইনিশিয়েটিভ নিয়েছে, করেছে, এনামুল তাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে, বাট ডেফিনেটলি তারা যে কোশ্চেনটা রেজ করেছে বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য নলেজ। তারা নাইলে রানা ভাইকে কোশ্চেনই করার কথা, রানা ভাই যেটা লাগবে ওটা দিতে পারবো না। আমি প্রথমে করছি, একটু ইন্টারাপ্ট করতে চাই, ওই যে ম্যানেজমেন্ট ইস্যুতে কথাটা বলতে চাই। এই ম্যানেজমেন্ট ইস্যুতে আনোয়ার ভাই অত্যন্ত সূক্ষ্মভাবে এত সুন্দর একটা কাজ করেছেন, আমরা আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার ছাড়া কখনো ট্রাভেল করি না, কিন্তু আনোয়ার ভাই যেটা দেখেন কত টেকনিক্যালি কত মানে সুন্দরভাবে জিনিসটা ম্যানেজ করেছেন দেখেন। তো উনি আমাকে বললেন যে শামীম ভাই আমাদের বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং মানে অনেক, ওনার সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না, শামীম ভাই সম্পর্কে যত বলবো তত কম বলা হবে। আনোয়ার ভাই আমাকে অফার করলেন যে শামীম ভাই যদি থাকে তাহলে দুটো ব্যান্ডের জন্য ম্যানেজ করা ওনাদের জন্য ইজি হয়। তো শামীম ভাই যদি থাকে সেখানে তো আমার কোনো কথা থাকার প্রশ্নই আসে না। এখানে দেখেন আমরা কিন্তু আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ারকে স্যাক্রিফাইস করে চলে আসলাম, এইটা কিন্তু টেকনিক্যালি আনোয়ার ভাই ম্যানেজ করলেন। এইটা হচ্ছে 100% ম্যানেজমেন্টের সাকসেসফুল। থ্যাংক ইউ রানা ভাই। আমি আসলে বরাবরই ক্রেডিটটা এনামুলকে দেই। এনামুল আসলে এই যেটা বললাম যে নলেজ থাকলে and definitely আমাদের আসলে আমরা আর কতদিন কন্টিনিউ করব। শুভজিৎ, ইউ গাইজ নিড টু কাম ফ্রন্ট এন্ড অর্গানাইজ দ্য ইভেন্টস। আমরা ব্যাক থেকে তোমাদেরকে সাপোর্ট দেব এবং অ্যাজ ইউ নো আমার সবকিছুতে সবসময় সাপোর্ট থাকে, বাট ইউ গাইজ ডেফিনেটলি নিড টু কাম ফরওয়ার্ড। এনাম ভাই। থ্যাংক ইউ। না সত্যি কথা সেটাই যে শুভজিৎ ভাই, আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি আসলে I started doing this and back in 2006 long ago with বাবলু ভাই। আমি তখন ওনাকে মানে হেল্প করতাম, তখন হয়তো আমার সেই জিনিসগুলো লার্ন করা। বাট যেটা আমি বলবো যে আমি আসলে নিজেকে অ্যাজ এ দর্শক হিসাবে চিন্তা করি। যেমন আমি যদি একটা কনসার্ট দেখতে চাই তাহলে আমি ওই কনসার্টে যে আসলে কি আশা করব। যেমন এখানে কিন্তু নেমেসিস এবং রানা ভাই দুজনই আছে, যখন পারফরমেন্সের কথা হচ্ছিল যে এরা আসলে কতক্ষণ পারফরমেন্স করবে, আমি পয়েন্ট বাই পয়েন্ট বলে যাচ্ছি, ওনারা কিন্তু মানে আমাকে বলছে ভাই আমরা তো 1-1.5 ঘন্টা করি। আমি বলছি না 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 2 ঘন্টা করতে হবে। হ্যাঁ 2 ঘন্টা করতে হবে, আপনারা এত দূর আসবেন, আমাদের এখানকার দর্শক আপনাদের গান দেবে, সে একটা জিনিস। সেকেন্ড থিং, অনেকেই যখন অর্গানাইজ করে এখানে দেখা যায় যে বিভিন্ন এই টাইটেল স্পন্সর বা এই ধরনের একটা স্পিচের একটা টাইম থাকে, 1/2 hour বা 1 hour, এবং এই জিনিসগুলো হয় কি যে আসলে মানুষ তো বিরক্ত হয়ে যেতে পারে যে আমি পকেটের টাকা খরচ করে আসছি, হ্যাঁ আমি জলে গানের পারফরমেন্স দেখবো, আমি নেমেসিসের পারফরমেন্স দেখবো, আমি তো এগুলো শুনতে চাই না। সো ভাইয়া ইউ নো ভেরি ওয়েল, বিকজ আপনি আমাদের প্রেজেন্টার থাকেন মানে ম্যাক্সিমাম ইভেন্টে, উই ডোন্ট ডু দিস অ্যাট অল। আমাদের শো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আর্টিস্ট আসবে, পারফর্ম করবে, পাবলিক এনজয়, সবাই মন ভরে গান শুনবে, এবং গান মানে আমাদের কথা হচ্ছে ইভেন্টটা শেষ হওয়ার পরে তারা যেন বের হয়ে যে বলতে হয় যে তাদের হোয়াট এ পারফরমেন্স, মানে দে কনসিস্টেন্টলি ডু ব্যান্ড, মানে মন ভরে আমরা আজকে গান শুনে গেলাম। সো এই একটা জিনিস। অ্যারেঞ্জমেন্টের দিক থেকে আমরা সাউন্ড বা টেকনিক্যাল যে সাইড গুলো আছে এগুলোতে কম্প্রোমাইজ কখনো করি না, আমরা সবসময় চেষ্টা করি বেস্টটা দেওয়ার জন্য। হ্যাঁ মাঝে মধ্যে টেকনিক্যাল তো ত্রুটি হয়েই যেতে পারে, অনেক সময় লাক ফেভার করে না বা সামথিং একটু হয়ে যেতে পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি অ্যাজ এ অর্গানাইজ যে আমরা এই জিনিসগুলো স্পেশালি সাউন্ড বা টোটাল যে ইভেন্ট লাইটিং বা ব্যান্ডের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, ব্যাকলাইন, যে সবকিছু প্রপারলি তাদেরকে দেওয়ার জন্য। সো এইসব কিছু কিছু জিনিস আমরা আসলে সবসময় মানে আমাদের মানে এইগুলোতে আমরা কখনো কোনো কম্প্রোমাইজ করি না, উই আর 100% অন ইট, যার কারণে আমাদের শো গুলো মানে সো ফার আলহামদুলিল্লাহ আমরা খুবই হ্যাপি, ভালো হয়ে আসছে। তো এটাই আর কি। তো এইগুলো হলো মানে কি মেইন আর কি। এই আরো অনেক বিষয় আছে, আসলে বলতে গেলে অনেক টাইম লাগবে একটা ইভেন্টের। মিরাজ ভাই বলে লট অফ থিংস টু অর্গানাইজ, সো অত কিছু বলতে গেলে অনেক টাইমের, বাট মেইন এই পয়েন্ট গুলো আর কি যে আর কি আমরা ফোকাস করি আর কি মেইনলি। আচ্ছা
তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের অতিথি এবং আমাদের অর্গানাইজারদের সাথে কথাবার্তা। রেডিও গান বাক্স এলাইভ 90.5 এর পক্ষ থেকে আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ। যারা শুনছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আমাদেরকে শুনতে পাচ্ছিলেন www.ganbaksho.com.au এই ঠিকানাতে, এবং ফেসবুকে আমাদের যে পেজটি আছে এবং সেখান থেকে যে ভিডিওটি যাচ্ছে সেটির নিচে আপনারা মন্তব্য করে জানিয়ে দিতে পারেন আমাদের আলোচনা এবং যে আগামী কনসার্টটি আসছে। ডেটটি মনে রাখবেন 6 জুলাই হার্স্টভিলের মারানা অডিটোরিয়ামে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে টাইমিং, দেরি করবেন না, যেটা বলা হয়েছে সেটাই। মোটামুটিভাবে এখন যেহেতু শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, ওয়েদারের একটা ব্যাপার আছে, সেই সব কিছু মাথায় রেখে শরীর গরম করে এসে এক কাপ চা খেয়ে শুরু করে দিবেন। জলের গান ইজ রেডি, নেমেসিস ইজ রেডি, আমাদের প্রত্যেক আর্টিস্টের ভিসা হয়ে গেছে এবং উই আর ফুল প্যাকড অ্যান্ড উই আর রেডি টু লঞ্চ আওয়ার মিসাইল। সেই মিসাইল লঞ্চ হচ্ছে 6 জুলাই হার্স্টভিলের মারানা অডিটোরিয়ামে। যারা এখনও টিকিট সংগ্রহ করেননি, আপনারা আমাদের যে ডেসক্রিপশন থাকবে সেখানে টিকিটের লিঙ্কটাও দেওয়া থাকবে এবং সেখানে গিয়ে আপনারা আপনাদের টিকিটটা কালেকশন করে নিতে পারেন। এটা আরও জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে যে একটু এক্সটেন্ড করা হয়েছে, যেটা টিকিট কিনলে একটা ফুড ভাউচার $10 একটা ফ্রি পাওয়া যাচ্ছে, সেটাও আপনারা এই অফারটা অ্যাভেল করতে পারবেন। থ্যাংক ইউ মিরাজ ভাই, থ্যাংক ইউ এনাম ভাই, রানা ভাই এবং ইফাজ ভাই, প্রত্যেককে ধন্যবাদ। নেমেসিসকে ধন্যবাদ এবং জলের গানকে ধন্যবাদ। গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ for entertaining this community and entertaining this country altogether. Thank you so much. দেখা হবে নিশ্চয়ই, এবং দেখা হবে হার্স্টভিল মারানা অডিটোরিয়ামে just a few weeks to go. Thank you so much. Thanks everyone. Good night. Thank you. Thank you গান বাক্স, thank you শুভ ভাই, Thank you. থ্যাংক ইউ। Gunbox Show at 24/7 online radio.